প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আপনারা নিশ্চয়ই জানেন, একটি নির্বাহী আদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন। দলকে নয়, কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন। যে কারণে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, সে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি বা তাদের কার্যক্রম ছিল না। কিন্তু প্রশ্ন হলো, ডক্টর ইউনূস তার 18 মাসের শাসনামলে প্রায় 126টি অর্ডার করেছেন। এই নির্বাহী অর্ডারগুলির মাধ্যমে তিনি বিভিন্ন সময় বিভিন্ন আইন করার চেষ্টা করেছেন। তিনি এবং তার পরিষদ, যারা মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতায় এসেছিল, তারা যখন খুশি তখন তাদের খেয়াল খুশি মতে নির্বাহী অর্ডার প্রয়োগ করে অনেক কিছু করেছেন, যেগুলি একটি অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় পড়ে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজটি হয় নির্বাচন, কিন্তু এই নির্বাচন দিতে তাকে 18 মাস জাতিকে অপেক্ষা করতে হয়েছে। কারণ ডক্টর ইউনূসের টালবাহানার কারণে ক্ষমতাকে দীর্ঘায়িত করা জন্য বিভিন্নভাবে তিনি কালক্ষেপণ করেছেন, সেটা আপনাদের জানা। দ্বিতীয়ত, তিনি সবসময় চেয়েছেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখা, এবং তিনি সেটাতে সফল হয়েছেন। পরবর্তীতে তার কথায় অনেক স্ববিরোধিতাও রয়েছে। রয়টার্স, আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু তিনি একাধিকবার এও কথাও বলেছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে, জনগণ যদি চায়। বিভিন্নভাবে তিনি কথার মার পেয়েছে। দড়ি মাছ নাচুই পানি, এই ধরনের একটি অবস্থানে থেকে তিনি প্লে করেছেন, খেলেছেন। তিনি খেলা জানেন। অনেকেই বলে ডক্টর ইউনূস রাজনীতি বুঝে না। রাজনীতি তিনি ভালো বুঝেন। রাজনীতি তিনি ভালো বুঝেন বলেই আওয়ামী লীগ তো মাঠে ছিল না। নির্বাচন পর্যন্ত বিএনপিকে না কোনো চুবানো খাওয়ানোর জন্য ইউনূসের প্রচেষ্টার কোনো অন্ত ছিল না। তিনি বহুভাবে চেষ্টা করেছেন নির্বাচনে বিএনপিকে আড়াল করে দেশের নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার প্রাণপণ চেষ্টা তিনি করেছেন। তার সঙ্গে যারা উপদেষ্টা ছিল, সেই দুষ্ট উপদেষ্টা, প্রেস সচিব থেকে শুরু করে বিদেশ থেকে হায়ার করে নেয়া আলী রিয়াজ খলিল সহ আরো বেশ কয়েকজন খুবই তৎপর ছিল। যাই হোক, অবশেষে তার প্রচেষ্টা ব্যর্থ হলো। তিনি এখন অতীত। বিএনপির নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। তারেক রহমান আমাদের নতুন প্রধানমন্ত্রী। আমার ধারণা, আমার বিশ্বাস, ডক্টর ইউনূসের শাসনামল থেকে মানুষ মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কারণ আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি তো বটেই, এক মধ্যযুগীয় বর্বরতার মতো ডক্টর ইউনূস আমলে মানুষকে হত্যা করা হয়েছে, নারীদের ধর্ষণ করা হয়েছে, লুটপাট তো হয়েছে। যে লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের উপর,
তার চেয়ে বেশি লুটপাট ডক্টর ইউনূসের যারা উপদেষ্টা ছিল তারা করেছে। এমনকি কথিত জুলাই বিপ্লবের সমন্বয়কারী যে কয়েকজন ছিল প্রথম সারির, তারা সকলেই কিন্তু আঙ্গুল ফুলে বটগাছ হয়েছেন, অস্বীকার করার উপর নাই। কোনো অবস্থাতেই কেউ বলতে পারবে না দেশের অবস্থা 18 মাস কোনো স্থিতিশীল ছিল। আমরা তো 111ও দেখেছি, 111ও প্রায় 2 বছর ছিল, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম অবনতি বা রাজনৈতিক দলগুলির উপর দমন নীতি কি ছিল? যারা দুর্নীতিবাজ রাজনীতিবিদ ছিল তাদের বিচার হয়েছে, তারা জেলে গিয়েছে, সেটা অন্য কথা। কিন্তু রাজনৈতিক দল হিসাবে বিএনপি এবং আওয়ামী লীগ 111-এর সময় তাদের উপর কোনো আঘাত আসেনি। পার্সন, ব্যক্তির উপর আঘাত এসেছে। ব্যক্তি যদি দুর্নীতিবাজ হয়, ব্যক্তি যদি অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে, ব্যক্তি যদি রাষ্ট্রের জন্য ক্ষতিকারক হয়, তখন যে সরকারেই থাকবে সে সরকারেই তা প্রতিহত করবে, সেটাই নিয়ম। আজকে বিএনপি সরকার, তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি যদি মনে করেন একজন রাজনীতিবিদ অসৎ, দুর্নীতিবাজ এবং সমাজ এবং রাষ্ট্রের জন্য হুমকি, ক্ষতিকারক, তাকে তিনি অবশ্যই বিচারের আওতায় আনবেন, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, বলছিলাম আওয়ামী লীগকে ডক্টর ইউনূস একটি নির্বাহী আদেশে কার্যক্রম স্থগিত করেছিল, কিন্তু এই রাজনৈতিক সরকার আসার পর ডক্টর ইউনূসের শাসন থেকে একটি রাজনৈতিক সরকারের শাসনে পদার্পণের আজকে যে উষালগ্ন, সেই থেকেই একটি আওয়াজ উঠছে, আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরছে। আওয়ামী লীগের অফিস, বিভিন্ন জায়গায় অফিস খোলা হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় অফিস জ্বালিয়েও দেওয়া হচ্ছে। এমন ঘটনাও ঘটছে। ময়মনসিংহের তারাকান্দায় 2 দিন আগে আওয়ামী লীগ অফিস আগুন জ্বালিয়ে দ্বিতীয়বারের মতো আগুন জ্বালানো হয়েছে, আগুনে দগ্ধ হয়েছে। আরো বেশ কয়েকটি জায়গা, ফরিদপুরের, রংপুরের। কিন্তু ওভারঅল আওয়ামী লীগের অফিসগুলি খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ঘটনা যেটা, আওয়ামী লীগ ফিরছে, সেই খবর আমরা বিভিন্ন সূত্র থেকে পাচ্ছি। আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ রাজনীতি করবে, সেটাই এখন দেখার বিষয়। এ কারণেই বিএনপি সরকার অনেকাংশেই নমনীয়। এই কারণেই অনেক আগে থেকেই বিএনপি কিন্তু বলে আসছিল কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ হোক, তা বিএনপি চায় না। তারেক রহমান একাধিকবার এসব প্রসঙ্গ বলেছেন এবং আওয়ামী লীগ প্রসঙ্গেও তিনি বলেছেন। তাই প্রেসিডেন্টের আদেশে ডক্টর ইউনূসের যে নির্বাহী আদেশ, প্রেসিডেন্টের আদেশ বলছি এই কারণেই, আপনারা জানেন যে নির্বাহী আদেশের আগে প্রেসিডেন্টের কাছ থেকে নামকাওস্তে একটি অনুমোদন নিতে হয় এবং প্রেসিডেন্ট সেটি দিয়ে দেন। তিনি কোনো ধরনের আর্গু যুক্তিতর্কে যান না। এবং এ কারণেই ডক্টর ইউনূসের আমলে যে 126টি নির্বাহী আদেশ হয়েছে, প্রায় সবগুলোই প্রেসিডেন্টের কাছ থেকে, ওই যে বললাম, নামকাওস্তে একটি অনুমতি নেওয়া হয়।
ডক্টর ইউনূস সূক্ষ্মভাবে মানুষের ধান্দাবাজির একটা সীমা থাকা উচিত, অত্যন্ত সূক্ষ্মভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা থেকে শুরু করে তার নিজের সুযোগ সুবিধা জন্য যত কিছু করতে হয় সবকিছু তিনি করেছেন, এবং তার পরিষদ দলকে তিনি চুরি করার, দুর্নীতি করার রাস্তাটুকুও পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। তাছাড়া তিনি যে ছাত্র আন্দোলন করেছিল তার তথাকথিত সমন্বয়কারী নেতা, তাদেরকে দিয়ে তিনি রাজনৈতিক দল গঠন করিয়েছেন, এবং সেই রাজনৈতিক দল ব্যর্থ হওয়ার পর তাদের সঙ্গে গাদ্দারি করার কাজটিও কিন্তু ডক্টর ইউনূস থেকেই করেছেন। একদিকে ছাত্রদেরকে রাজনীতি, জামাতকে উৎসাহিত করা, অন্যদিকে তলে তলে বিএনপির সঙ্গে সংযোগ, কিন্তু শেষ রক্ষা হয়নি, কারণ বিএনপি খুব ভালো করেই জানে ডক্টর ইউনূসের সরকার কি চায়। নির্বাচন পর্যন্ত বিএনপিকে যেতে অনেক খাটকর পুরাতে হয়েছে। ইউনূস যা বলেছে বিএনপিকে সবকিছুতেই হ্যাঁ বলতে হয়েছে, বিএনপি সবকিছুতেই রাজি। এ কারণেই বিএনপি চেয়েছিল দেশে নির্বাচনটি হোক এবং দেশে একটি নির্বাচিত সরকার এসে দেশে গণতান্ত্রিক ধারা পুনরুজ্জীবিত হোক, সেটাই ছিল বিএনপি, এবং সেই অর্থে বিএনপি সফল হয়েছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগের ঘরে ফেরা, আওয়ামী লীগ ফিরবে, বিএনপির আপত্তির কোনো কারণ যে নেই তার অনেক সংকেত আমরা তারেক রহমান থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুখ থেকে দীর্ঘদিন শুনেছি। শুরু থেকেই বিএনপি বলতেছিল তারা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ করার পক্ষে নয়, রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে তারা নয়। অনেক বিষয়ে জুলাই সনদেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল, কারণ ওগুলির সঙ্গে তারা একমত নয়, এগুলি এখন করার প্রয়োজন আছে কি নাই। যেমন ধরুন, দ্বিকক্ষ বিশিষ্ট আমাদের দেশের মতন একটি ক্ষুদ্র দেশে, ছোট্ট দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার তো কোনো প্রয়োজন নেই। কেন এই হাতিপালার আরেকটি পরিকল্পনায় আমাদেরকে যেতে হবে? নাম্বার ওয়ান। নাম্বার টু, জুলাই সনদ, নতুন স্বাধীনতা, এই সমস্ত বুকাস কথাবার্তা কি কারণে? আমরা যখন 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনের এরশাদকে আওয়ামী লীগ বিএনপি মিলে পতন ঘটিয়েছিল, তখন তিন জোটের যে রূপরেখা ছিল সেই রূপরেখাও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। প্রয়োজন নেই, বিএনপি ক্ষমতায় আসছে, সে তার পলিসি মেনটেন করবে। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতো সে তার নির্বাচনী ইশতেহার যেটা ছিল সেটা করবে, তা ওইটা করতে যাবে কেন? আজকে জুলাই সনদ, কিসের জুলাই সনদ? জুলাই সনদ বলতে কি বোঝায়? জুলাইয়ে যদি সিম্পলি মেটিকুলাসলি ডিজাইন বাদেও যদি সিম্পলি ধরা হয় যে জুলাই একটি ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে ছাত্র সমাজ, ঠিক আছে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে, জয়ী হয়েছে, তারা আবার শিক্ষাঙ্গনে ফিরে যাবে, এটাই তো নিয়ম। এখানে কিসের সনদ, কিসের স্বাধীনতা, কিসের নতুন স্বাধীনতা, পুরান স্বাধীনতা, এই সমস্ত প্রশ্ন কেন আসবে? কিসের ভোট, কিসের গণভোট, কিসের হা, কিসের না? অধিকাংশ মানুষ জানেও না গণভোট বিষয়টা কি, এবং গণভোটে যে হা ভোট, সরকারি তৎপরতায় হা ভোটের যে প্রচারণা করা হয়েছিল তার মাধ্যমে অবশেষে ইঞ্জিনিয়ারিং করে একটি নাম্বার বসিয়ে দেওয়া হলো, এত পার্সেন্ট হা ভোট জিতেছে। কে হা ভোট দিয়েছে? অধিকাংশ লোকজন এই হা ভোট না ভোটের ব্যালটও পর্যন্ত নেয়নি। শেষ পর্যন্ত হা বা না ভোট ডক্টর ইউনূস করেছিলেন আরেকটি ষড়যন্ত্র। হা বা না ভোটের মাধ্যমে হা ভোটকে জয়ী করে তিনি যদি আরো কিছুদিন তার আলী রিয়াজ, আসিফ নজরুল, ওইসব
বিদেশি থেকে আমদানি করা আরো কিছু এনজিও কর্মী সবকে নিয়ে আরো কিছুদিন ধান্দাবাজি করা যায়, এটাই ছিল তার প্ল্যান। কিন্তু জনগণ সেই প্ল্যানকে রুখে দিয়েছে। নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে জনগণের যে প্রচেষ্টা ছিল তারা সফল হয়েছে, এবং দেশে প্রধান বিরোধী দল ছিল আওয়ামী লীগের আমলে বিএনপি। সেই বিএনপি স্বাভাবিকভাবেই ক্ষমতায় আসছে। এবং আমি তো এটা সবসময় বলি, এর আগেও দু একটি ভিডিওতে বলেছি, এই নির্বাচনটি যদি 1/11-এর পর 2008 সালের নির্বাচনের মতো নির্বাচন হতো, তো এই নির্বাচনে বিএনপি 209টি আসন নয়, 200-250 আসনের উপরে পাইত নিশ্চিত। যে ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে সেটা বিএনপিরই বরং ক্ষতি হয়েছে। আর কিছু জামাত এনসিপি কে বিএনপি ছাড় দিতে হয়েছে। যেমন এনসিপির প্রধান নাহিদ ইসলাম, সে তো ভোট পায়নি, সে পাশ করলো কিভাবে, কিভাবে এমপি হলো? এমনও তো শোনা যায় সেটা বিএনপি নেতাদের এই কথা, শফিকুল জামাতের আমিরও পাশ করেনি, কিন্তু তারা এমপি। যাই হোক, বিএনপিকে অনেক কিছু ধৈর্য সহনশীলতার সাথে মোকাবিলা করতে হয়েছে, অনেক জায়গায় বিএনপিকে ছাড় দিতে হয়েছে, এটাই বাস্তব। এটাই ছিল 12 ফেব্রুয়ারি নির্বাচনের প্রধান একটি ইস্যু, যেটিকে দেশ, জাতি, নির্বাচন, গণতন্ত্র সবকিছুর স্বার্থে ইগনোর করা যায়, এবং তাই হয়েছে। প্রিয় দর্শক, বলছিলাম আওয়ামী লীগ, আমরা বিভিন্নভাবে যে খবর, এমনকি ভারত থেকে, যেখানে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন, সেখান থেকেও আপনার একটি বিষয় লক্ষ্য করা যায়, আমরা যতটুকু খবর পাই যে শেখ হাসিনা নির্বাচনের 1-2 দিন আগ থেকে বা 1 সপ্তাহ আগ থেকে কিন্তু তিনি এক ধরনের চুপ, শুধু নীরবে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথাবার্তা বলছেন। তারপরে কিন্তু দিল্লিতে একটি সাংবাদিকদের, দেশি বিদেশি সাংবাদিকদের যে বৈঠকটি হয়েছিল, সেখানে একটি ভার্চুয়ালি তিনি যে বক্তব্য রেখেছিলেন, তারপর কিন্তু তিনি আর কোথাও যাননি। নির্বাচনের পর সজীব ওয়াজেদ জয় কিন্তু খুব বেশি মুখ খুলছে না, কারণ বিএনপির উপর তাদের একটা আস্থা লক্ষ্য করা যায় তাদের আচরণে, তাদের কথাবার্তায়। আমি শুধু শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয় বলছি না, হোল আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের কাছে। আর বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যে নেতা কর্মীরা, তারা উজ্জীবিত হয়েছে, কারণ একেতে তারা দৌড়ের উপর। নাম্বার 2, তাদের উপর শত শত মামলা, হত্যা মামলার বোঝা। তৃতীয়ত, তারা ঘরে থাকতে পারছে না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়িঘরে লুটপাট পর্যন্ত হয়েছে। তো সেই পুর খাওয়া আওয়ামী লীগ এখন ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছে, এটাই সর্বশেষ খবর আমরা জানতে পারছি, এবং তাই হওয়া উচিত। নির্বাহী আদেশ কে যদি সরকার ইগনোর করে একটি নির্দিষ্ট সময়, তাহলে সেটি অটোমেটিক বাতিল হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2, নতুন একটি সরকার আসার পরে সেই নির্বাহী আদেশ অনেকাংশেই বিলীন হয়ে যায়। এখন বিষয়টি দেখার ব্যাপার, কারণ বাংলাদেশে অনেক কিছুই পরিস্থিতি, পরিবেশ, বাস্তবতার সঙ্গে মিলিয়ে ছাড় দিতে হয়, যেটা আজ পর্যন্ত বিএনপি দিয়ে আসছে। ভবিষ্যতেও হয়তো দেশ এবং জাতির স্বার্থে বিএনপিকে আরো অনেক বিষয়ে ছাড় দিতে হবে, বা আরো অনেক বেশি বাস্তবতার নিরিখে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় দর্শক, কলকাতা এবং দিল্লি, এমনকি ভারতের বিভিন্ন রাজ্যে
আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছেন, আসামেও পর্যন্ত, করিমগঞ্জ, শিলং এবং গুয়াহাটি, সর্বত্রই আওয়ামী লীগের নেতাদের, ত্রিপুরা, বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলিতে, কলকাতায়, সকলের মাঝে একটা প্রস্তুতি গড়ে ফেরার। বিএনপি যদি এই সুযোগটুকু তাদেরকে দেয়, আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার অর্থ তাদের কার্যক্রমকে পুনরুজ্জীবিত করে, তাহলে আওয়ামী লীগ যে কোনো সময় রেডি তাদের কার্যক্রম শুরু করার জন্য। এবং এই আস্থাটুকু আওয়ামী লীগের কেন জানি বিএনপির উপর রেখেছে, এবং বিএনপি নেতারাও আওয়ামী লীগের কার্যক্রমের স্থগিতের বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে তাদের পূর্ব ঘোষিত বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে। প্রিয় দর্শক, আমরা এও শুনেছি যে শেখ হাসিনা দিল্লি থেকে কলকাতায় প্রবাসী বিভিন্ন নেতাদের সঙ্গেও কথা বলছেন, প্রবাসী নেতাদের সঙ্গে কথা বলছেন। তবে এখানে একটি বিষয় আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন বলে রাখতে চাই। ওবায়দুল কাদের মার্কা যে সমস্ত মন্ত্রী ছিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল, তার সহযোগী আরো অনেক, হাসান মাহমুদ থেকে শুরু করে এই যে চুট ডাকাত এমপি গুলি দুর্নীতি করেছে, কামাল, এই সমস্তকে আওয়ামী লীগ থেকে বের করতে হবে। সেটা আওয়ামী লীগের দেশের যে সমস্ত কর্মীরা, ত্যাগী কর্মীরা আজকে আত্মগোপন করে আছে, ওরাই ওদেরকে অ্যাকসেপ্ট করবে না। ওদেরকে পিটানোর জন্য অন্য কারো তো প্রয়োজন পড়বে না, হয়তো আওয়ামী লীগ, ওরা আওয়ামী লীগের হাতেই পিটা খাবে। কারণ এই তৃণমূল আওয়ামী লীগ ওদের দ্বারা বহুভাবেই লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, তাদেরকে অবজ্ঞা করা হয়েছে, এবং তাদের ভিতর খুব থাকবেই। চুরি ডাকাতি করে লক্ষ লক্ষ ডলার নিয়ে তারা আজ দেশে দেশে আরাম আয়াসে বসবাস করছে, আর দেশে বসে এই কর্মীরা এক অসহনীয় জীবন, ভয় ভীতি আতঙ্কের মাঝে বসবাস করছে। তো তারা খুব সহজে ওইসব ধান্দাবাজ আওয়ামী লীগারদের মেনে নেবে, সেটা বিশ্বাস করা যায় না। শেখ হাসিনার প্রতি তৃণমূল পর্যায় থেকে নেতাদের আস্থা রয়েছে, কিন্তু পাশাপাশি এরকম প্রশ্নও কিন্তু আছে, অনেকে এরকমও মনে করে যে ওনারা তো সবাই নিরাপদ, ওনাদের 14 গোষ্ঠী নিয়ে ওনারা নিরাপদ। শেখ হাসিনার পরিবার, তাদের কি কেউ বাংলাদেশে আছে? নেই। তো বাংলাদেশে কে আছে? যে পুরকাওয়া আওয়ামী লীগের দীর্ঘদিনের পরীক্ষিত যে সৈনিক তারা। এবং শেখ হাসিনা আমি মনে করি অনেক ভাগ্যবান, তার প্রতি এই তৃণমূল আওয়ামী লীগের আস্থা অটুট রয়েছে। সেটা আবেগ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, যেভাবেই আমরা হিসেব করি, শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা রয়েছে। পরবর্তী আওয়ামী লীগকে ধার করানোর জন্য শেখ হাসিনা যদি আবার ভুল করে, সেটা জবাব আওয়ামী লীগের তৃণমূল কর্মীরাই দেবে। তাই শেখ হাসিনাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পরবর্তী আওয়ামী লীগকে ধার করানোর বিষয়টি গভীরভাবে বিবেচনা করতে হবে। জনগণ বা তৃণমূল আওয়ামী লীগ আপনি যাই দিবেন ভবিষ্যতে তাই গিলে ফেলবে, এমনটি হবে না। কারণ মানুষ এই মেটিকুলাসলি ডিজাইনের আন্দোলন দেখেছে, শেখ হাসিনাকে গড়ছাড়া হতে দেখেছে। তাই আগের আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ সেম আওয়ামী লীগ নয়। সেই আওয়ামী লীগকে আরো বেশি নতুন করে ভাবতে হবে, বাস্তবতাকে মানতে হবে। আবেগ, অহংকার, গরিমা এসব দিয়ে আওয়ামী লীগকে আর দাঁড় করানো কঠিন হবে। কারণ এই বিপ্লবের মাঝে আওয়ামী লীগ
মানুষজন চিনেছে। বলছি তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা, তারা ভালো করে মানুষজন চিনেছে। তাই শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কামাল, হাসান মাহমুদ আর কতগুলি দুর্নীতিবাজকে নিয়ে আবার আওয়ামী লীগকে দাঁড় করাতে চাইবেন, সেই আওয়ামী লীগ তৃণমূল আওয়ামী লীগ অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না, সেটা নিশ্চিত। তাই শেখ হাসিনাকে এই বিষয়ে ভাবতে হবে, আগের ধ্যান ধারণা বাদ দিতে হবে, নতুন করে ভাবতে হবে এটি নতুন বাংলাদেশ। এখানে আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদেরকে গুরুত্ব দিতে হবে, যারা শত বাধা বিঘ্ন মাথায় নিয়ে আওয়ামী লীগের পতাকাকে তুলে ধরে রেখেছে। যেমনটি হয়েছে গোপালগঞ্জ। আপনি যা দিতে চাবেন তাই গোপালগঞ্জের মানুষ খেয়ে ফেলবে, এমনটি হয়তো আর হবে না। তারা একটি বিশুদ্ধ আওয়ামী লীগ দেখতে চায়, দুর্নীতিবাজবিহীন, ধান্দাবাজ বাটপারবিহীন, গুপ্ত বিভিন্ন দল থেকে আসা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ আর বাংলাদেশের তৃণমূল আওয়ামী লীগ দেখতে চায় না। প্রিয় দর্শক, এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে আবার কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।